রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্য সহ অন্তত ৯ জন। দিঘিনালা মারিশা সড়কের ৯ কিলো এলাকায় সন্ধ্যায় এই হামলা হয়। বাঘাইছড়ি উপজেলার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেকের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে তাদের উপর এই হামলা চালায় সন্ত্রাসীরা। বাঘাইছড়ির ৯ মাইল এলাকায় হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সবাইকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করে। এলাকাটি রাঙামাটি জেলার অন্তর্গত হলেও খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র সাজেকের কাছে অবস্থিত। রাঙামাটির বাঘাইছড়িতে হামলার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বার্তা প্রধান মামুন আবদুল্লাহ এবং রাঙামাটি থেকে সহকর্মী উরালমণি চাকমা। উরালমণি চাকমা, আপনার কাছেই প্রথমে আসতে চাই যে ঘটনা সম্পর্কে কতটুকু তথ্য পাওয়া গেছে, যারা এখন আহত আছেন তাদের সর্বশেষ পরিস্থিতি কি? ৬টা নাগাদ ৯ মাইল ৯ মাইল এলাকায় আসলে যেটা তথ্য হচ্ছে, আমি পুলিশের সাথে কথা বলেছি, সেখানকার আমি হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যেটা জেনেছি সেটা হচ্ছে যে সর্বশেষ আমাকে পুলিশ নিশ্চিত করেছে ৬ জন এখানে মারা গেছে। আর যারা আহত আছেন তাদেরকে জরুরি ভিত্তিতে তারা হেলিকপ্টারে করে চট্টগ্রামে নেওয়ার কথা রয়েছে এবং এটা প্রস্তুতি চলছে বলে এখানকার যিনি পুলিশ সুপার আলমগীর কবির তিনি আমাকে জানিয়েছেন। আর যেটা হচ্ছে যে এখানকার ঘটনার বিষয়টা মানুষ আসলে এটা কেন ঘটলো সেটা মানুষ ধারণা করতেছে যে হয়তো নির্বাচন নিয়ে হয়তো অসন্তোষ থাকার কারণে এই হামলাটা হতে পারে, এই ধরনের মানুষ ধারণা করছেন। আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি জাহিদ ভাই, সেটা হচ্ছে যে এই যে আমরা বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু নিউজের মধ্যে বলছিলাম যে রাঙামাটির মধ্যে বাঘাইছড়ির যে নির্বাচনটা সেটা সবচেয়ে একটা আতঙ্কজনক পরিস্থিতি অবস্থা ছিল এত বিগত কয়েকদিন ধরে, সেটা আমরা নিউজের মধ্যে বেশ কয়েকবার বলছিলাম। তো যেটা হচ্ছে যে এই এই যে নির্বাচনে যে মূলত ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, একজন হচ্ছে জেএসএস এম এল লামা গ্রুপের, আরেকটা হচ্ছে জেএসএস মূল দলের মধ্যে। তো আজকে সকাল ৯টার দিকে কিন্তু একটা দেখা গেছে যে এখানকার যিনি মূল দল জেএসএস এর প্রার্থী যিনি বড়রশিদ চাকমা তিনি কিন্তু ভোট বর্জন করছিলেন। তো এই সবকিছু মিলিয়ে আজকে কিন্তু সারাদিন কিন্তু ওখানকার বাঘাইছড়ির পরিবেশ কিন্তু উত্তপ্ত ছিল। তো শেষ পর্যায়ে আজকে এই ঘটনাটা ঘটলো। তো এই পরিবেশের কারণে রাঙামাটির যে পরিবেশ সেটা একেবারে বন্ধুল করে দিয়েছে বলা বলা চলে। কারণ মানুষ এখন নির্বাচনমুখী না, কারণ সব এখন মানুষের চোখ মুখ খবর হচ্ছে বাঘাইছড়ির দিকে। উরালমণি চাকমা, আপনি গতকালকেও বলছিলেন যে বাঘাইছড়ির এই এলাকাটি একটু সতর্ক থাকতে হচ্ছে এবং নির্বাচন কমিশনও সতর্ক আছে। এই ঘটনাটি নির্বাচন ভোট গ্রহণের পরবর্তীতে হামলাটি হয়েছে, ফলে এইখানে নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে মানে কোনো ধরনের ক্লু ইতিমধ্যে পুলিশ বা সংশ্লিষ্টরা দিতে পেরেছেন কিনা, কি কারণে এই হামলাটি হয়েছে? এই বিষয়ে আমি পুলিশের যিনি পুলিশ সুপার তার সাথে কথা বলছিলাম। আসলে এখনো পর্যন্ত যে এই যে আসলে মূলত ঘটনা কেন ঘটলো এটা তারা স্পেসিফিক কিন্তু কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। আরেকটা বিষয়, যে ঘটনার যারা শিকার হয়েছেন, আহত আছেন, গুলিবিদ্ধ আছেন, তার মধ্যে কিন্তু পুলিশের সদস্যও রয়েছে। এখন তাদের নাম পুলিশও কিন্তু আমরা এখনো তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি জানাতে পারেন এবং কোথাও যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের তাদের পুলিশ আমরা এখনো নিশ্চিত হতে পারেনি। তবে এটা ঠিক যে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তারা নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন এবং দায়িত্ব পালন করার পরে তারা মূলত মানে বাঘাইছড়িতে ফিরছিলেন, এমন সময়ে এই ঘটনাটা ঘটেছে। আর যে জায়গাতে ঘটনাটা ঘটেছে পাহাড়ের উপর থেকে মূলত তাদের গাড়িতে লক্ষ্য করে এলোপাতাড়ি ভাবে ব্রাশ ফায়ার করা হয়। উরালমণি চাকমা, এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ কিছুই হয়েছে, বিশেষ করে ব্রাশ ফায়ারে হত্যার ঘটনা। কিন্তু আজকে যেহেতু দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উপরে হামলা হলো, ফলে এইটার সঙ্গে আগের ঘটনাগুলির কোনো আহ, আহ, মিল থাকতে পারে বলে মনে হয়, নাকি এটা ভিন্ন কোনো ঘটনা? আসলে আমরা বিগত সময়ে যে সমস্ত হত্যাকাণ্ড গুলো দেখেছি সেগুলো হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ আঞ্চলিক দলগুলোর যে আধিপত্য কোন্দলের কারণে আমরা এগুলো শুনতে পাই। আর এটা আসলে ওই সমস্ত কোন্দলের হয়তো হবে না। আমাদের যেটা ব্যক্তিগত পর্যবেক্ষক মনে হচ্ছে সেটা হচ্ছে হয়তো এই যে নির্বাচনের অসন্তোষ, এই যে নির্বাচনকালীন হয়তো একটা সরকারকে জানান দিতে চাচ্ছে যে হয়তো যারা হামলা করেছেন বা তারাও তো বলতে চাচ্ছেন যে হয়তো এই ধরনের যে রাঙামাটি বা পার্বত্য এলাকায় যে সমস্ত নির্বাচন হচ্ছে হয়তো তারা এটা মানতে পারছে যে না এই ধরনের হতে পারে। কিন্তু আসলে যারা হামলার শিকার হয়েছেন একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যারা হামলার শিকার কিন্তু তারা প্রত্যেকে কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন।
তো এখানে আসলে ওই যে আঞ্চলিক দলগুলো কোন দল সেটা আসলে এখনো মানুষ মিলাতে পারছে না, যে আসলে এটা কি আসলে কোন দলের কারণ। কোন দলে হলে কিন্তু সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি নেতা কর্মী এ ধরনের আহত নিহত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে যারা নিহত বা আহত হয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। উরালমণি চাকমা আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মামুন আবদুল্লাহর কাছে যাবে, আমাদের বার্তা প্রধান। মামুন আবদুল্লাহ, আপনি দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামের এই সমস্যাগুলি, বিভিন্ন সময়ে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি পর্যবেক্ষণ করছেন, নজর রাখছেন। আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেগুলি উরালমণি চাকমা যেমন বলছিলেন যে স্থানীয় আঞ্চলিক দলগুলোর মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে মূলত হচ্ছিল, কিন্তু অস্ত্রের ব্যবহারটা সাম্প্রতিক সময়ে যথেষ্ট বেড়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে সেই ধারাবাহিকতায় আজকের ঘটনা ঘটলো, কিন্তু আজকের ঘটনাটি আসলে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উপরে যেহেতু সরাসরি হামলা হয়েছে, ফলে এইটি একটা ভিন্ন বার্তা দিচ্ছে কিনা, সতর্কতার দিক থেকে প্রশাসনের কি ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত হবে? আজকের যে ঘটনাটা নিশ্চিত আপনি এটি একটি নির্বাচনকে কেন্দ্র করে হলো মূলত একটি, আপনি জানেন যে মূলত পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এক ধরনের সন্ত্রাসী গড়ে উঠেছে। বিশেষ করে আমরা দেখেছি যে শান্তি চুক্তির পর মূলত জেএসএস এবং ইউপিডিএফের অস্তিত্ব আমরা দেখেছি পাহাড়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই ইউপিডিএফ দুভাগ হয়ে গেল এবং গত কয়েক বছর ধরে আমরা অস্তিত্ব দেখেছি জেএসএসের, তারাও দুভাগ হয়ে গেছে। আজকের যে ঘটনাটা সেটি মূলত জেএসএস একজন প্রার্থী দিয়েছিল, যেটি আপনারা আমাদের প্রতিনিধির মুখে শুনেছেন, তিনি নির্বাচন বর্জন করেছেন, অর্থাৎ তিনি নিশ্চিত হয়ে গেছেন তিনি জিততে পারছেন না। আর তার প্রতিপক্ষ ছিল যে তাদেরই অর্থাৎ জেএসএসের একটি ভগ্নাংশ অন্য অংশেরই প্রতিনিধিত্বকারী সুদর্শন চাকমার বিজয় নিশ্চিত জেনে যেহেতু সকালে নির্বাচন বর্জন করেছেন এবং তাদের সমর্থকদের মধ্যে একটা অংশ অস্ত্রধারীও আছে। আপনি নিশ্চয় জানেন যে পাহাড়ের বিশেষ করে রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে ব্যাপক অবৈধ অস্ত্রের সমাগম এখনও আছে, কারণ যখন তখন আমরা দেখছি মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হচ্ছে এবং এটি হত্যাটা হচ্ছে কিন্তু তাদের রাজনৈতিক কোন্দলের কারণে, অর্থাৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। যে এলাকায় যার প্রভাব আছে সে এলাকায় অন্য দলকে তারা সে এলাকায় থাকতে দিচ্ছে না। আমরা খবর পেয়েছি যে আজকের যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটি যদিও বা নির্বাচনী কর্মকর্তাদেরকে লক্ষ্য করে করেছে, কিন্তু সেটি তাদেরই আধিপত্য বিস্তারের একটি অংশ। অর্থাৎ জেএসএস মনে করলো যে তাদের ওই এলাকায় তাদের আধিপত্য বেশি এবং তারা মনে করছে যে তাদের প্রার্থী যেহেতু জিততে পারছে না, অপোজিশনের প্রার্থী যেহেতু জিতে যাচ্ছে, তাকে শান্তিতে থাকতে দেবে না এবং তাদের অস্তিত্ব প্রকাশ করবে। অর্থাৎ তারা জানান দিল যে আমরাও এখানে একেবারে দুর্বল নই। মূলত সেইটা জানান দেওয়ার জন্য তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমার মনে হচ্ছে। বিশেষ করে আমি বাঘাইছড়ির কয়েকজন স্থানীয় সাংবাদিক জনপ্রতিনিধির সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে বাঘাইছড়ির সদরের কাছেই কাঁচালং বাজার আছে, এই কাঁচালং বাজার একটি ভোট কেন্দ্র ছিল। ওই ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ করে নির্বাচনী কর্মকর্তারা ভোটের সরঞ্জাম, ভোটের বাক্স সহ আনসার পুলিশ সহ তারা একটি গাড়িতে, অর্থাৎ জিপ গাড়ি, আপনি জানেন যে পুরনো লম্বা ধরনের জিপ গাড়ি আছে, এগুলোকে বলা হয় চাঁদের গাড়ি, এই চাঁদের গাড়িতে চড়ে তারা কাঁচালং ভোট কেন্দ্র থেকে মূলত উপজেলা সদর বাঘাইছড়িতে যাচ্ছিলেন। এই যাওয়ার পথে 9 কিলো এলাকায় তাদেরকে হামলা করে এবং এই হামলাটা হয়েছে মূলত রাস্তার পাশ থেকে, জঙ্গল থেকে। অর্থাৎ আমরা আগেই শুনেছিলাম যে উপরের পাহাড় থেকে, সুউচ্চ পাহাড় থেকে হামলা করা হয়েছিল, কিন্তু আমি সর্বশেষ যে খবর পেয়েছি সেটি হচ্ছে যে রাস্তার পাশে তারা আগে থেকে উৎপেতে ছিল, বেশ কয়েকজন, এটা হতে পারে 5, 7, 10 কিংবা 20 জন হতে পারে অস্ত্রধারী। যেই মাত্র জিপ গাড়িটি তাদের কাছাকাছি আসলো, তারা খুব কাছ থেকে তাদেরকে ব্রাশ ফায়ার করে এবং তারা জঙ্গলের মধ্যে দ্রুত চলে যেতে সক্ষম হয়েছে। এবং যেহেতু খুব কাছ থেকে গুলি করা হয়েছে সেই জন্য হতাহতের সংখ্যা বেশি বলে আমাকে স্থানীয় লোকজন জানিয়েছেন। এবং আমরা যতটুকু জেনেছি এ পর্যন্ত 6 জনের মারা গেছেন এবং আরও 9 জনের মতো খুব গুরুতর আহত আছেন। তাদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে সেনাবাহিনীর একটি সূত্র আমাকে জানিয়েছে। জাহিদ, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে যদিও বা আজকের এটি রাজনীতিক অর্থাৎ নির্বাচনী সহিংসতার কারণে হয়েছে, কিন্তু এই মূল ক্ষোভটা হলো তাদের পূর্ববর্তী যে আধিপত্য বিস্তার সেটি
এই আজকের হত্যাকাণ্ডের মূল কারণ বলে আমার মনে হয়েছে। মামুন আবদুল্লাহ, উরালমনি চাকমা, আমরা একটা বিরতিতে যাব। মামুন আবদুল্লাহ, আপনার কাছে ফিরে আসব যে আসলে গত কিছুদিনে আমরা যে ঘটনাগুলি দেখেছি সেই ঘটনাগুলিতে আমরা দেখলাম যে যে ইন্টারনাল ফুয়েড যেটা হচ্ছে সেইটার কারণে প্রশাসনের পক্ষ থেকে সেগুলি নিবৃত্ত করার যথেষ্ট উদ্যোগ ছিল কিনা, সেই বিষয়গুলি একটু জানতে চাইবেন। রাঙামাটির বাঘাইছড়িতে হামলার বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বার্তা প্রধান মামুন আবদুল্লাহ। মামুন আবদুল্লাহ, আমরা দেখছি যে 2017 সালের নভেম্বরে গণতান্ত্রিক ইউপিডিএফের যাত্রা শুরুর পর থেকে আজ পর্যন্ত 54 জন নিহত হয়েছে এবং এই 54 জনের মধ্যে আজকের 6 জন বাদ দিলে বাকি 48 জনই কিন্তু বিবদমান দলগুলোর সদস্য হিসেবে আমরা জানতে পেরেছি। ফলে এই সময়ে প্রশাসনের দিক থেকে এবং নিরাপত্তা বাহিনীর দিক থেকে যথেষ্ট কাজ করা হয়েছে কিনা, আপনার কি মনে হয় যে এই জিনিসটা বাড়তে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে কিনা? জাহিদ, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা তথ্য জানিয়ে রাখি আপনাকে। আজকে যারা মারা গেছে তাদের পরিচয় আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে আমি ফোনে কথা বলেছিলাম বাঘাইছড়িতে, ওখানকার পুলিশের সঙ্গে। তারা আমাকে নিশ্চিত করেছেন যারা মারা গেছে তার মধ্যে আছেন যেই মাচালং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জিকু চাকমা, এবং তিনি একজন কলেজ শিক্ষক। তার সঙ্গে মারা গেছেন সহকারী প্রিসাইডিং অফিসার আমির হোসেন, তিনি একজন স্কুল শিক্ষক। এই দুজন ছাড়াও আরও 4 জন মারা গেছেন, তারা কিন্তু আনসার বিডিপির সদস্য। এবং পুলিশ আহত হয়েছে প্রায় 3 জনের মতো। সব মিলে প্রায় আহত 14 জনকে এখন চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তাদেরকে সামরিক হেলিকপ্টারে করে তাদেরকে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আপনি যেটি জানতে চেয়েছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আসলে আমরা বরাবরই দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সন্ত্রাসীদের দমন করার জন্য সেখানে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, আর্ম পুলিশ আছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে চোরাগুপ্তা হামলায় মানুষ মারা যাচ্ছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, হতাহতের ঘটনা কমছে বই বাড়ছে না। আপনি একটা হিসেব দিয়েছেন, এই হিসেব 2017 সালের পর থেকে, আসলে তার আগেও হয়েছিল। বিশেষ করে শান্তি চুক্তি সম্পাদনের পর থেকে ধারণা করা হচ্ছিল যে পাহাড়ে চিরস্থায়ী শান্তি আসবে, কিন্তু প্রথম দিকে কয়েক বছর শান্তি থাকলেও পরবর্তীতে সে শান্তি দূর হয়ে গেছে, বিশেষ করে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে বিভেদের কারণে। এই পাহাড়ি অভিযোগ আছে যে কেউ কেউ আবার প্রশাসনের ছত্রছায়ায় এই বিকশিত হচ্ছে কিংবা প্রশাসনের সহায়তা পাচ্ছে পরোক্ষভাবে। এই কারণে সেখান থেকে স্থায়ীভাবে সংকট দূর হচ্ছে না, অর্থাৎ অস্ত্রধারী যারা আছে তাদেরকে সমূল্যে উৎপাট করা যাচ্ছে না। এইটিও এক ধরনের অভিযোগ আছে যে সন্ত্রাসীদের কেউ কেউ প্রশাসনের একটি অংশের সহায়তা পাচ্ছে। মূলত এই অভিযোগ বিভিন্ন মহল থেকে করা হলেও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা কোনো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে না, বরং অস্ত্রধারীকে যেখানে পাওয়া যাচ্ছে তাদেরকে পাকড়াও করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো অস্ত্রধারীকে পাহাড়ে থাকতে দিবে না, এমন তাদের উদ্দেশ্য আছে, এবং তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, বিভিন্ন সময় অস্ত্রধারী ধরাও পড়ছে। তবে এটি সত্য যে যেহেতু এটি একটি সীমান্ত সংলগ্ন এবং দুর্গম জনপদ, পাশের দেশ থেকে অস্ত্র আসা এখানে অস্বাভাবিক কিছু না। আমিও নিজেও সেখানে কাজ করেছি প্রায় দীর্ঘ সময় ধরে। আমিও দেখেছি যে পাশের দেশ থেকে সেখানে অস্ত্র অবৈধ পথে আসে এবং সেই অস্ত্র বেশ অত্যাধুনিক অস্ত্র সেখানে তারা সন্ত্রাসীরা ব্যবহার করে। আজকে যে স্বল্প সময়ের মধ্যে যে 6 জন লোকের মারা যাওয়ার ঘটনা এবং প্রায় 18-19 জনের মতো আহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে যারা আক্রমণ করেছিল তাদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। এটি আমাদের দেশের মানধাতার আমলের কোনো অস্ত্র নয়, নিশ্চয়ই স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র ছিল বলে খুব কম সময়ের মধ্যে তারা এতগুলো লোককে মেরে ফেলেছে। এবং সেখানে আমরা দেখেছি যে মূলত সেখানে রাজনীতি বড় বিষয় না, সেখানে হলো আঞ্চলিক প্রাধান্য বিস্তারের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণেই পাহাড়ের সংঘাত বন্ধ হচ্ছে না। জাহিদ। জি, মামুন আবদুল্লাহ, সেই জন্য মনে হয় যে এই বিগত সময়ের যে হত্যাকাণ্ডগুলি হয়েছে এইগুলির মামলার তদন্ত এবং বিচার, এই প্রক্রিয়াগুলি অনেক দীর্ঘ দিনেও শেষ হচ্ছে না। সেই সব কারণেও হয়তো এইখানে সন্ত্রাসীরা আরও বাড়তে পারছে। এবং আপনি যেটি বলছেন যে অন্য দেশ থেকে অস্ত্র আসা, সেই বিষয়গুলিও আসলে আমাদের আরও ভালোভাবে নজরদারির মধ্যে নিয়ে আসা প্রয়োজন, কারণ পাহাড়ের শান্তি সেটা আসলে সবার জন্যই অনেক বেশি প্রয়োজন। মামুন আবদুল্লাহ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।